সংখ্যাতত্ত্ব বইয়ের অঙ্ক করব আজকে আমরা 211 দাগ থেকে 250 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান দেখব। আমরা সমাধান কৌশলগুলি শিখে নেব এবং শর্টে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটাও দেখে নেব। তাহলে চলো আমরা সোজা চলে যাব হোয়াইট বোর্ডে। সংখ্যাতত্ত্ব বইয়ের 211 দাগ থেকে শুরু করব আর 250 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান কৌশল শিখে নেব। দেখো, প্রথমেই দেখা যাচ্ছে 211 এবং 212 এই দুটো অঙ্ক সেম লজিকের উপর ভিত্তি করে আছে। সেটা কি? পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি, তোমরা জানো তো সবাই? দুটো সংখ্যার মধ্যে হিসাব করতে হয় পরস্পর মৌলিক কিনা। সেই দুটো সংখ্যার মধ্যে কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরস্পর মৌলিক হয়, বৈশিষ্ট্যটা লিখে দিই। হ্যাঁ, বৈশিষ্ট্য হচ্ছে এক ব্যতীত বা এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক, এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যদি এরকম কোনো দুটো সংখ্যা পাওয়া যায়, দুটো সংখ্যা নেব, তার মধ্যে আমি খেয়াল করব এক তো সবারই উৎপাদক, এক তো সাধারণ উৎপাদক হবেই, এর তো ভুল নেই। এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক আছে কিনা এইটা একটু যাচাই করে দেখে আমি যদি দেখি যে হ্যাঁ এক ছাড়া আরো একটা আছে, তাহলে সেটা পরস্পর মৌলিক হবে। যদি এক ছাড়া আর একটাও না পাই সাধারণ উৎপাদক, তাহলে কি হবে? তারা পরস্পর মৌলিক হবে। তো এবার চেক করতে দিয়েছে 211-তে চেকিং 20 আর 16। তো এক তো এদের সাধারণ উৎপাদক আমি জানি, তো সবাই জানে, সাহিল জানে তো? আচ্ছা, এছাড়া দেখো যেহেতু দুটোই জোড় সংখ্যা, তাহলে 2ও কিন্তু এদের সাধারণ উৎপাদক। আর আছে কিনা আমার দেখার দরকার নেই, আমি বলে দেব এক ছাড়া আর একটা পেয়ে গেছি, তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। বলতে পারবো পরস্পর মৌলিক? পারবো না। 21 আর 28 এক তো সাধারণ উৎপাদক আমি জানি। আচ্ছা, 21কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 7 21, 3 দিয়ে একে ভাগ করা যায় না। একে আর কি দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে ভাগ করা যায়। একে 4 7 28, তাহলে 7 কিন্তু এদের দুজনের সাধারণ উৎপাদক হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারবো এরা পরস্পর মৌলিক? বলতে পারবো না। এবার এই পরস্পর মৌলিক, এই যে পরস্পর মৌলিক, এই জায়গাতে আমরা 4টে বৈশিষ্ট্যকে মনে রাখবো। কি কি? দুটো মৌলিক সংখ্যা সারা জীবন পরস্পর মৌলিক হয়। বলো, দুটো মৌলিক সংখ্যা সারা জীবন পরস্পর মৌলিক হয়ে থাকে। দুটি যৌগিক সংখ্যা কখনো কখনো পরস্পর মৌলিক হয়, সারা জীবন কিন্তু নয়। একটি মৌলিক আর একটি যৌগিক, এরা কি সারা জীবন পরস্পর মৌলিক হবে? একটু চিন্তা করো। একটা মৌলিক আর একটা যৌগিক, যেমন মনে করো 7 আর 21, একটা মৌলিক একটা যৌগিক, তাই তো? আবার 7 আর 8, এই 7 আর 8-এর মধ্যে কোনো এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, কিন্তু একটা মৌলিক একটা যৌগিক নিয়েছি, সেক্ষেত্রে এদের সাধারণ উৎপাদক 1। আবার 7 7 7 3 7 21, তাহলে দুটো সাধারণ উৎপাদক পেয়ে গেছি। এক ছাড়া আরো একটা সাধারণ উৎপাদক পেয়ে গেছি, তাহলে এরা তো পরস্পর মৌলিক নয়। তাহলে একটা মৌলিক আর একটা যৌগিক যদি নিই দুটো সংখ্যা, তাহলে কখনো কখনো পরস্পর মৌলিক হতে পারে, আবার কখনো কখনো নাও হতে পারে। এখানে কি হলো পরস্পর মৌলিক? এখানে হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা সর্বদা বলতে পারবো না, এটা কখনো কখনো, সামটাইমস। এটাও তাই, এটাও কি সব সময় নয়, সামটাইমস। আর পাশাপাশি দুটি সংখ্যা সর্বদাই পরস্পর মৌলিক হবে। প্রমাণ করে দেখা যাক। পাশাপাশি দুটি সংখ্যা, দেখো পাশাপাশি দুটি সংখ্যা কি?
16 আর 17, অথবা 33 আর 34, অথবা 96 আর 97। পাশাপাশি দুটো সংখ্যা, সে মৌলিক হোক যৌগিক হোক আমার দেখার দরকার নেই। আমার মনে করো এখানে পাশাপাশি দুটো সংখ্যা হচ্ছে 15 আর 16, এই দুটোই যৌগিক, দুটো সংখ্যাই তো যৌগিক সংখ্যা। কিন্তু এর মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক আমি পাচ্ছি না। তুমি দেখো হিসাব করে, একে 3 দিয়ে ভাগ করা যায়, একে যায় না। একে 4 দিয়ে ভাগ করা যায়, একে যায় না। দুটোকেই ভাগ করা যায় শুধু 1 দিয়ে, অথচ দুটোই যৌগিক সংখ্যা। সে যৌগিক হোক আর মৌলিক হোক, যাই হোক না কেন, পাশাপাশি দুটো সংখ্যা হলে সারা জীবন পরস্পর মৌলিক সংখ্যা। এক্ষেত্রে 33 আর 34 দুটোই যৌগিক সংখ্যা। দেখো 3 11 33, 17 দুগুণী 34, এটাও যৌগিক, এটাও যৌগিক। তাহলে দুটোই যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এরা পরস্পর মৌলিক কেন? কারণ এরা পাশাপাশি সংখ্যা। তাহলে এই কথাটা কিন্তু সারা জীবন মনে রাখবে যে পাশাপাশি দুটি সংখ্যা সর্বদাই পরস্পর মৌলিক হয়। 96 যৌগিক, 97 মৌলিক, এরা দুটো পরস্পর মৌলিক। এবার পরস্পর মৌলিক হতে গেলে একটা সংখ্যাকে কি মৌলিক সংখ্যা হতেই হবে? চিন্তা করো, দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে একটাকে কি অবশ্যই মৌলিক হতে হবে? কে পারবে বলতে? রোহন বলো। না, একটাকে কি সর্বদাই মৌলিক হতে হবে? দেব, বুঝতে পারছিস না তোরা? এই দেখ, এখানে কি মৌলিক আছে? তাহলে এটা কি পরস্পর মৌলিক? এটা পরস্পর মৌলিক না। তাহলে দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক হতে গেলে একটা সংখ্যা কি মৌলিক হতেই হবে? হতেই হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। দুটো যৌগিক সংখ্যা হলেও পরস্পর মৌলিক হতে পারে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা বিষয়ক কোনো প্রশ্ন আসলে আর কোনো অসুবিধা হবার কথা নয়। হবে কি কোনো অসুবিধা? বেশ, এবার দেখো 213, 214, 215, 216 কি আছে এই দাগ নম্বর গুলোতে? 213-তে আছে একটি যৌগিক সংখ্যার কমপক্ষে কয়টি উৎপাদক থাকে। তো আমরা জানি দুটো উৎপাদক থাকলে তাকে মৌলিক সংখ্যা বলে, আর দুটোর বেশি হয়ে গেলেই সে যৌগিক সংখ্যায় পরিণত হয়। তাহলে কমপক্ষে 3টি থাকতে হবে। তাহলে একটা যৌগিক সংখ্যার উৎপাদক কমপক্ষে কয়টা হতে হবে? 3টে হতে হবে। বলো তো একটা যৌগিক সংখ্যার উৎপাদক সর্বাধিক কতগুলো হওয়া সম্ভব? অসংখ্য। কারণ সবচেয়ে বড় যৌগিক সংখ্যাটা তো অসীম, তার উৎপাদক সংখ্যাও অসীম, তাই তো? পরের প্রশ্ন চলে যাও 214 দাগে। বলছি একটি মাত্র উৎপাদক আছে কার? একের আর শূন্যর, তাই তো? শূন্যর। তাহলে শূন্যের কয়টা উৎপাদক? কি সেটা কি দেখা যাক, প্রমাণ করে দেখি। শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে তো মেলে না, তাহলে তো শূন্যর উৎপাদক নয়। তাহলে শূন্যর কোন উৎপাদক কয়টা? শূন্যকে 1 দিয়ে ভাগ করলে মিলে যায়, শূন্যকে 2 দিয়ে ভাগ করলেও মিলে যায়, শূন্যকে 3 দিয়ে ভাগ করলেও মিলে যায়। তাহলে শূন্য তো যৌগিক সংখ্যা। তাহলে একটি মাত্র উৎপাদক আছে বললে যে তোমরা, শূন্যের কয়টা উৎপাদক? তাহলে শূন্যের তো অসংখ্য। শূন্যের উৎপাদক সংখ্যা কত? তাহলে শূন্যকে কে মৌলিক বলবো না যৌগিক বলবো? যৌগিক সংখ্যা বলবো। তাহলে একটি মাত্র উৎপাদক আছে কার? একের। এক ছাড়া আর কোনো সংখ্যা এই মহাবিশ্বে নেই যার একটি উৎপাদক থাকে। বোঝা গেল? 215 দাগে, 215 দাগে দেখো মৌলিক সংখ্যার বর্গ। কি বললাম? মৌলিক সংখ্যার বর্গ। এখান থেকে চলে আসবো এখানে। 7 একটা মৌলিক সংখ্যা। 7 কি মৌলিক সংখ্যা? 7-এর বর্গ মানে 7 গুণ 7 49। তাহলে মৌলিক সংখ্যার বর্গ কি? মৌলিক সংখ্যার বর্গ হচ্ছে 49। এবার এই মৌলিক সংখ্যার বর্গের উৎপাদক কয়টা হিসাব করে দেখা যাক। 1 গুণ 49, 7 7 49, কটা পেলাম? একটা, 7 একটা, 49 একটা। এখানে কি দুটো উৎপাদক ধরবো আমি? কারণ এটাও যা এটাও তাই, তাই না? তাহলে 3টে উৎপাদক পেলাম। তাহলে মৌলিক সংখ্যার বর্গ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। সেই পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক হয় মাত্র 3টি।
আজীবনকাল মনে রাখবে সবাই, প্রত্যেকে মনে রাখবে। বলো, মৌলিক সংখ্যার বর্গ একটি পূর্ণবর্গ সংখ্যা। ওই পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক হয় মাত্র তিনটে। এবার চলে আসবো, মৌলিক সংখ্যার বর্গ বাদ দিয়ে আরো তো পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় নাকি পাওয়া যায় না? 6 বর্গ 36, 6 তো মৌলিক সংখ্যা না, 6 কি? তাহলে একটা যৌগিক সংখ্যার বর্গ করলে যে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় তার উৎপাদক কয়টা হবে দেখি। 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 নং 36, 6 ছক 36। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই দুটোকে কি দুটো ধরবো না একটা ধরবো? তাহলে 9টা হলো, 9টা হলো। তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? এর উৎপাদক কটা? 9টা। আর এর উৎপাদক কটা? 3টে। তাহলে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে এই জায়গাটা ভালো করে মনে রাখবে, এই জায়গাটা ভালো করে মনে রাখবে। পূর্ণবর্গ যে সংখ্যাগুলো আমরা পাই তাদের ক্ষেত্রে উৎপাদক দেখো কয়টি থাকে? বিজোড় সংখ্যক উৎপাদক থাকে, বিজোড় সংখ্যক। এই একটা জিনিস আজকে আমরা আবিষ্কার করলাম। এ দেখো, পূর্ণবর্গ সংখ্যা উৎপাদক 9টি, এ একটা পূর্ণবর্গ সংখ্যা উৎপাদক 3টি। তুমি বলতে পারো, স্যার এই দুটো তো মনে মনে ভেবে রেখেছিলেন, অন্য আর একটা পূর্ণবর্গ সংখ্যা বলো। 8 8 64, হ্যাঁ? তাহলে এই যে 64 দেখো, 1 গুণ 64, 2 গুণ 32, 4 গুণ 16, 6 গুণ 6 দিয়ে যাবে না, তাই তো? 8 গুণ 8, দেখো 2টো 4টে 6টা 7টা। এটা কি জোড় না বিজোড় হলো? তাহলে এ একটা করলাম, এ একটা করলাম, এ একটা করলাম। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক হবে বিজোড় সংখ্যক, মনে থাকবে? এবার প্রশ্ন হচ্ছে, কোন প্রকারের সংখ্যার উৎপাদক বিজোড় সংখ্যক হয়? কোন প্রকারের সংখ্যার? পূর্ণবর্গ সংখ্যার। বিজোড় তো হলো, ভালো কথা। বিজোড়ের মধ্যে আবার মাত্র 3টেই হবে, এটা কার? মৌলিক সংখ্যা 3টে উৎপাদক, মৌলিক সংখ্যার বর্গের। তাহলে যে পূর্ণবর্গ সংখ্যা একটি মৌলিক সংখ্যার বর্গ, এইভাবে বলতে হবে, যে পূর্ণবর্গ সংখ্যা মৌলিক সংখ্যার বর্গ, তার মাত্র কয়টা থাকবে? 3টে থাকবে, মাত্র 3টে, এর বেশি হবে না। কিন্তু সেটাও বিজোড়, 3 হলেও বিজোড় হয়, তাই তো? এবার পূর্ণবর্গ নয় এমন সংখ্যা যদি বলো তাহলে জোড়ায় জোড়ায় হবে। দেখো, শুধু 6-এর ক্ষেত্রে 1 গুণ 6, 2 গুণ 3, এ দেখো 4টে হয়ে গেল। জোড়ায় জোড়ায় উৎপাদক সবসময় জোড়ায় জোড়ায় হতে হয়। কিন্তু পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কেন বেজোড় হয়? কারণ এখানেও জোড়ায় জোড়ায় থাকে, একটা জোড়াতে একই সংখ্যা দুবার থাকে, তাই একটা জোড়াতে একই সংখ্যা দুবার থাকে, সেই জন্য। এবার আসবো পরবর্তী সমস্যা। এইখানে দেখো কি বলেছে, 216 দাগে, কোনো মৌলিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, কোনো মৌলিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়? যে গুণফল পাওয়া যায় তার উৎপাদক কয়টি? তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে, মনে করো 5, তাকে আবার 5 দিয়ে গুণ করলে 25 পাবো। এটা পূর্ণবর্গ সংখ্যা না? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা একটা মৌলিক সংখ্যার বর্গ। যদি এরকম হয় পূর্ণবর্গ সংখ্যা মৌলিক সংখ্যার বর্গ, তাহলে তার বর্গ উৎপাদক কয়টি হবে? মাত্র 3টি হবে। এই যে এখান থেকে আমরা জেনে গেছি। তাহলে এখানে উত্তর কি হবে? 3টি। 216 দাগ, ত্রয়োশী 216 দাগ, তোমার অসুবিধা হয়েছিল যে কোনো মৌলিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর সেই পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা সর্বদাই 3টে করে উৎপাদক পাবো। মনে থাকবে? এবার যাব পরবর্তী সমস্যায়, দেখে নেব যে পরবর্তী সমস্যা কেমন, তার সমাধান কৌশলী বা কেমন। 217 এবং 218 দাগে আমরা পাচ্ছি দুটো বিশেষ ধরনের সংখ্যার সংজ্ঞা চেয়েছে, কাকে বলে।
পরিচয় চেয়েছে। প্রথমটা হচ্ছে একের সংজ্ঞা দাও, আর দ্বিতীয়টা হচ্ছে শূন্যর সংজ্ঞা দাও। তাহলে এক কি? এক একটা সংখ্যা, তাই তো? এবং স্বাভাবিক সংখ্যা, মূল্যযুক্ত স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? এক থেকে। কোথা থেকে শুরু হচ্ছে? এক থেকে শুরু হচ্ছে। কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা মূল্যযুক্ত, মূল্য আছে যার সেই রকম সংখ্যা। তাহলে সংখ্যা তত্ত্বের প্রথম স্বাভাবিক মূল্যযুক্ত সংখ্যা, এই কথাটা কিন্তু আমি ইচ্ছে করে যোগ করিনি, এখানে এবার যোগটা করলাম। মূল্যযুক্ত সংখ্যা, এক মানে কয়টা? এখানে একটা আপেল মানে কয়টা আপেল? এরকম একটা আপেল থাকবে। তাহলে এক দিয়ে কি কোনো মূল্য বোঝালো? হ্যাঁ, এক দিয়ে বোঝালো এইরকম একটা আপেল, এটা বোঝালো। আবার দুই দিয়ে কি বোঝাবে? দুই দিয়ে বোঝাবে এরকম দুখানা আপেল। এই তাহলে একের মূল্য আছে, বোঝা যাচ্ছে? তাহলে এক হলো প্রথম স্বাভাবিক মূল্যযুক্ত সংখ্যা। এটা বিজোড় সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তোমাকে যদি বলা হয় একটা আপেল দাও, তুমি কি কেটে অর্ধেক দিবা? গোটা আপেল দিতে হবে। তাহলে এক দিয়ে বোঝায় পূর্ণ সংখ্যা বোঝায়। এবার এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। কেন? কারণ একের উৎপাদক কয়টা আছে এটা আগে জানতে হবে। একের উৎপাদক আছে এক, আর নেই। কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে দুটো লাগবে, আর যৌগিক সংখ্যা হতে গেলে আরো একটা, তিনটে লাগবে। তাহলে এক মৌলিকও হচ্ছে না, যৌগিকও হচ্ছে না। এবার চলে আসবো একের সংজ্ঞা সুন্দরভাবে সাজিয়ে। সংখ্যা তত্ত্বের প্রথম স্বাভাবিক মূল্যযুক্ত সংখ্যা হলো এক। ইহা মৌলিকও নয়, যৌগিকও নয়, তবে ইহা একটি বিজোড় সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। হলো একের সংজ্ঞা। এবার আসবো শূন্যের সংজ্ঞায়। শূন্যও কিন্তু একটা সংখ্যা। শূন্য হলো, এই শূন্য হলো মূল্যহীন একটি স্বাভাবিক সংখ্যা। এটাও স্বাভাবিক সংখ্যা। শূন্যটি আম আছে বা শূন্যটি আপেল আছে, তাহলে তোমাকে যদি বলি শূন্যটি আপেল দাও, তুমি কি এই কটা আপেল দেবা? দেব না। এই যে, এই যে স্যার, এই যে ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে আপেল আছে, শূন্যটা নিয়ে নেন। তাহলে স্বাভাবিক সংখ্যা একটা। এবার এটা জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? শূন্যকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই জোড় সংখ্যা। এটা যৌগিক সংখ্যা। কেন? শূন্যকে এক দিয়ে ভাগ করা যায়, শূন্যকে দুই দিয়ে ভাগ করা যায়, শূন্যকে তিন দিয়ে ভাগ করা যায়, শূন্যকে চার দিয়ে ভাগ করা যায়। তাহলে দুটোর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা গেলে তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে শূন্য জোড় সংখ্যা, যৌগিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। কিন্তু একটা কথা এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মূল্যহীন একটা সংখ্যা। এ দিয়ে কোনো মূল্যকে বোঝায় না। তাহলে শূন্য এবং একের সংজ্ঞা ভালো করে বোঝা গেল। হ্যাঁ, পরবর্তীতে এই দুটো সংজ্ঞার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আসলে কি তোমরা পারবে? বেশ ভালো কথা। যাব এবার পরবর্তী সমস্যায়। দেখবো 219 দাগ এবং 220 দাগ। এই দুটো সমস্যাতে দুই ধরনের সমস্যা পাচ্ছি আমরা। একটায় বলা হয়েছে যে 9 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা কয়টি আছে। এরকম বলে যে 9 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বা ক্ষুদ্রতম সংখ্যা কত, এটা কিন্তু বলেনি। কি বলেছে? 9 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা কয়টি আছে। বেশ ভালো কথা। এবার চলে আসবো পরের অঙ্কটা, -6 এর পরম মান কত? অথবা এর সাথে আমি একটা বাড়িয়ে বললাম, সেটা হচ্ছে +6 এর পরম মানই বা কত। এই দুটো বিষয়কে আমরা জানবো। এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় বলছে যে দুই অঙ্কের সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কয়টি আছে, তাই তো? এবার দেখো, 9 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা বললে আমরা খুব ছোট বলে, রেঞ্জটা ছোট বলে আমরা হিসাব করে বের করতে পারি। কিন্তু এটা যদি দুই অঙ্কের না বলে বলতো 6 অঙ্কের সংখ্যা কয়টি আছে, তাহলে কি করতাম? তাহলে আমরা যে পদ্ধতিতে এগোতাম সেই পদ্ধতি ধরেই দুই অঙ্কেরটাও আমরা হিসাব করব। আর দুই অঙ্কেরটাতে এমনি বলতে পারি 9 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 11, 99। 11টা হলো, তার মধ্যে 9 এক অঙ্কের সংখ্যা, ওটা বাদ দিলাম, 10টা আছে, তাই তো? কিন্তু আমি তো সেই পদ্ধতিতে যাব না। আমি যাব যে 6 অঙ্কের ক্ষেত্রে যা বলবে সেটা কি করব, 5 অঙ্কের ক্ষেত্রে কি করব। 5 অঙ্কের ক্ষেত্রে কি তুমি তাড়াতাড়ি মুখে মুখে বলতে পারবে? পারবে না তো। তাহলে আমরা 3 অঙ্কের হিসাব করি।
যদি বলে 3 অঙ্কের সংখ্যা কতগুলো আছে যা 9 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যা করতে গেলে আগে 3 অঙ্কের ছোট সংখ্যা আর বড় সংখ্যাটাকে আমাদের দেখতে হবে। এবার এই যে আমরা বিভাজ্যতার যে অঙ্ক করেছি সেখান থেকে যাচাই করে দেখব যে 3 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। একে 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, কত হয়? সেই যে 9 দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করার সময় যে ভাগফলটা পাবো, আমাদের আজকে লাগবে সেই ভাগফলটা। এই দেখো, 9 দিয়ে করলে 9 অক্ষে 9 থাকলো 9, 9 অক্ষে 9 থাকলো 9, 9 অক্ষে 9। এই তাহলে এই ভাগফলটা আগে করেছিলাম কি, যেটা অবশিষ্ট থাকছিল সেটাকে এর থেকে বিয়োগ করছিলাম। তাহলে 9 দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যা কোনটা এটা আমার জানার দরকার নেই। এবার আমার জানতে হবে এই ভাগফলটা কত হয়। এবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে হিসাব করো, 9 দ্বারা বিভাজ্য 9 অক্ষে 9, 9 অক্ষে 9, তারপরে 1 থাকলো 10, 9 অক্ষে 9 অক্ষে 9 থাকলো কত? 1। এই তো, তাহলে 9 দ্বারা বিভাজ্য এই যে 11, 9-এর 11 নম্বর গুণিতক 3 অঙ্কের সংখ্যা কিন্তু 9 3 অঙ্কের সংখ্যার থেকে কম, কারণ 1 কি হয়েছে এখানে, ভালো করে বুঝবে, এখানে একটা কি হয়েছে? অবশিষ্ট হয়েছে। তাহলে এই 1কে যদি এর থেকে বিয়োগ করি তাহলে সেটা তো 2 অঙ্কের সংখ্যায় চলে যায়। তাহলে 9 দ্বারা বিভাজ্য 11 নম্বর, অর্থাৎ 9-এর 11 নম্বর যে গুণিতক সেটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা নয়, সেটা 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে 9-এর সব থেকে বেশি 11 নম্বর গুণিতকটা আছে। তাহলে 9-এর 12 নম্বর গুণিতক থেকে শুরু হয়েছে 3 অঙ্ক, আর 9-এর 111 নম্বর গুণিতক পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা আছে। তাহলে এইখানে দেখো 111 নম্বর গুণিতক পর্যন্ত আছে, আর শুরু হয়েছে 11 নম্বরের থেকে। এই কটা, এই 11 নম্বরের থেকে 111 নম্বর, এগুলো এটা কতগুলো সংখ্যা? তাহলে কি করতে, এর আগের যে সংখ্যাটা আছে না, এই 12 নম্বর থেকে শুরু হয়েছে 3 অঙ্ক, আর 11 নম্বর থেকে পর্যন্ত হচ্ছে 2 অঙ্কের। তাহলে এই যে যে ভাগফলটা হবে, সেই ভাগফলটা যদি এইটার থেকে বিয়োগ করে দিই তাহলে এর মধ্যে কতগুলো গুণিতক আছে সেটা পেয়ে যাব। অর্থাৎ সংক্ষেপে কি করব, বৃহত্তম সংখ্যাকে ভাগ করে যেটা পাবো, ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে যেটা পাবো, সেই দুটো বিয়োগ করলে কতগুলি আছে সেটা পাওয়া যাবে। তাহলে এবার এখানে বিয়োগ করো, এখান থেকে 11টা বিয়োগ করে দাও, থাকলো কত? 100টি। কয়টি? 100টি। তাহলে 9 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যা কতগুলি আছে? 100টি আছে। এবার আমাদের বইতে যেটা ছিল 219 দাগে, সেক্ষেত্রে হিসাব করি, তাহলে 9 দিয়ে করলে 9, 11, 99, আর এইটা হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, 1 দিয়ে করলে 9 অক্ষে 9 অক্ষে কত হয়? 9, 1 অবশিষ্ট থাকে। এই যে 1 আর এই যে 11, তাহলে 11 থেকে 1 বিয়োগ করলে 10টি হয়। তাহলে 9 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সংখ্যা কয়টি আছে? 10টি আছে। এবার পরীক্ষায় হয়তো দেখা গেল 9 দিয়ে দিল না, বললো 7 দ্বারা, 8 দ্বারা, 6 দ্বারা, 5 দ্বারা, 4 দ্বারা বা 13 দ্বারা, এরকম দিয়ে দিতে পারে। তাহলে 13 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যা কয়টি আছে? তাই তো, এই জায়গাটায় তোমাদের কি করতে হবে, একটা এক্সট্রা এইচডব্লিউ নিতে হবে। সবাই এই এইচডব্লিউটা কিন্তু করবে, যে 12 দ্বারা, 13 দ্বারা, 14 দ্বারা, 15 দ্বারা, 16 দ্বারা, 17 দ্বারা, 18 দ্বারা, 19 দ্বারা, 20 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যা কতগুলি আছে, 3 অঙ্কের সংখ্যা কতগুলি আছে সেটা নির্ণয় করতে হবে। এরকম 10টা অঙ্ক করতে হবে। কি করবে? 10টা অঙ্ক করবে। সে প্রতি ক্ষেত্রে একই নিয়ম, 3 অঙ্কের সংখ্যা যদি নির্ণয় করো, 12 দিয়ে 999কে ভাগ করবে, আর 12 দিয়ে 100কে ভাগ করবে, করে যে ভাগফল দুটো পাবে তাদের বিয়োগ করলে কি বেরোবে? অতগুলি আছে। বোঝা গেল? এবার যাব পরবর্তী যে সমস্যাটি রয়েছে, সেটা কত? 220 দাগ। বলছে -6-এর পরম মান কত? বা -5ও হতে পারতো, এখানে -6ই লাগবে এরকম কোনো কথা নেই, -5 হতে পারতো, এখানে +7 হতে পারতো, যা খুশি হতে পারে। এই যে পরম মান কথার অর্থ কি? এইটা কত? এটা কত? মাইনাস হোক আর প্লাস হোক, এটার মুখে কি বলছি? এই যে মুখে যেটা বলবো সেটাই হবে এর পরম মান। তাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, দুটো রেখার মধ্যে রেখে দিতে হয়। এটার মুখে কি বললাম? এটা কত? +7। এটা কত তাহলে? ওইটাই হবে ওর পরম মান।
দুটো দাগের মাঝখানে সেই সংখ্যাটারে ঢুকিয়ে দিলে ওটা হয়ে যায় পরম মান, সে মাইনাস হোক আর প্লাস হোক, যাই হোক না কেন। তাহলে আমরা এই যে এইচডব্লিউ যেটা দিলাম, এই এইচডব্লিউটা সবাই করবে তো? আর এটার কোনো এইচডব্লিউ থাকছে না, পরম মান একে বলা হয়, এটা আমরা বুঝলাম। যাব পরবর্তী সমস্যায়। দেখবো 221, 222, 223, 224, চারটে অঙ্কের মধ্যে দুটো অঙ্ক আছে আলটিমেটলি। কি সেই অঙ্কগুলি শিখে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো অঙ্ক। বলছে প্রথম 30টি সংখ্যার মধ্যে কয়টি যুগ্ম সংখ্যা আছে, কয়টি অযুগ্ম সংখ্যা আছে। কি বললাম? প্রথম 30টি সংখ্যার মধ্যে, এই জায়গায় লক্ষ্য রাখতে হবে, এই যে 30 রয়েছে না, এই 30 প্রথম 30টি অর্থাৎ জোড় সংখ্যা রয়েছে, তাই তো? এরকম প্রথম থেকে জোড় সংখ্যক যদি বলা হয় তাহলে তাকে কি করতে হয়, 2 দিয়ে ভাগ করলে 15 পাওয়া যায়। যুগ্ম হয় 15টি, অযুগ্ম হয় 15টি। এটা একদম মানে ঝামেলা মুক্ত, এক্ষেত্রে কোনো ঝামেলা নেই। কোন ক্ষেত্রে ঝামেলা নেই? প্রথম 30টি, প্রথম 40টি, প্রথম 46টি, প্রথম 50টি, প্রথম 60টি, যদি জোড়া বলা হয়, জোড়া, এটা তো জোড়া, জোড়া হলে অর্ধেক অর্ধেক হয়। সমস্যাটা হয় কোথায়? যখন বেজোড় সংখ্যক হয়ে যায়। তাহলে এখানে 221 দাগে ছিল কয়টি যুগ্ম, 22 দাগে ছিল কয়টি অযুগ্ম, 15টি আর 15টি। এক্ষেত্রে কারোর কোনো সমস্যা হয়নি আশা করছি, কিন্তু সমস্যা হবে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি আছে? 31টা। 31-এর অর্ধেক করলে কত হয়? 31-এর অর্ধেক করলে তো হয় 15.5। এই কয়টা হয়? কখনো হয় না। তাহলে এটারে কি করব? এটা বাদ দিয়ে দেব। যদি এরকম বিজোড় সংখ্যক বলে তাহলে প্রথম 31টি বেজোড় সংখ্যক আছে, তাহলে এক্ষেত্রে অযুগ্ম সংখ্যা হবে একটা বেশি আর যুগ্ম সংখ্যা হবে একটা কম। তখন কি করব? এই 31 মাইনাস 1 ভাগ 2 করলে যেটা পাবো সেইটা হবে যুগ্ম, সেটা হবে যুগ্ম। আর 31 যোগ 1 ভাগ 2 করলে যেটা পাবো 16টি, এটা হবে অযুগ্ম। এটা হচ্ছে নিয়ম। তাহলে প্রথম 31টি বললে যুগ্ম হবে 31 বিয়োগ 1 ভাগ 2, আর অযুগ্ম হবে 31 যোগ 1 ভাগ 2। এটা কেন হলো এইটা আজকে আমাদের জানতে হবে। এবার আমাদের জানতে হবে যে কেন এরকম হলো, এরকম তো হবার কথা নয়, তাই তো? এবার দেখো এরকম হওয়ার কারণটা একদম সহজ, বুঝে নাও। প্রথম 30টির ক্ষেত্রে কি হয়েছিল? প্রথম 30টির ক্ষেত্রে 15টি জোড় সংখ্যা পেয়েছিলাম, আর 15টি কি পেয়েছিলাম? বিজোড়, এই তো। এবার দেখো 30-এর পরবর্তী সংখ্যাটা কত? 31। ওই 31 কি জোড় না বিজোড়? তাহলে 31 যখন বিজোড় হলো তাহলে আরো একটা বিজোড় সংখ্যা বেড়ে গিয়ে তখন 16টি হয়ে গেল। এই কারণে এটা একটা বেশি হয়, এটা একটা কম হয়। এই জায়গাটা বোঝা গেল তো? এই জায়গাটা আর কোনো অসুবিধা হবে? এবার প্রশ্ন হলো যে প্রথম 100টি সংখ্যার মধ্যে জোড় কটা বিজোড় কটা? অর্ধেক অর্ধেক, কারণ 100 জোড় জোড়, তাহলে 50টা জোড় 50টা বিজোড়। এবার যদি বলা হয় 51টি সংখ্যার মধ্যে প্রথম 51টি সংখ্যা, এই প্রথম 51টি সংখ্যার মধ্যে কয়টি জোড় আছে আর কয়টি বিজোড় আছে, এবার কি করে করব? বলো, মুখে বলো। 51-এর মধ্যে জোড় কটা হবে? জোড় হবে 26টা, আর বিজোড় হবে 27টা। 25টা জোড় হবে আর 26টা হবে বিজোড়। কেন? 50 পর্যন্ত তো 25টা থাকবে, 51 গিয়ে একটা বিজোড় বেড়ে গেল, তাই 26টা হলো। বোঝা গেল? হ্যাঁ, কোনো অসুবিধা আছে এই দুটো অঙ্কে? বেশ। মৌলিক, যৌগিক নয়। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি 100 থেকে কত বেশি? এই দুটো সমষ্টি করে কত পেলাম আমরা? তাহলে তার থেকে কি করব? 100 বাদ দিলে কত হবে? 8 বেশি হয়ে যাবে, 8 বেশি হয়ে যাবে। পরবর্তী সমস্যা কি আছে? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর
যেটা পাবো তার কাছাকাছি মৌলিক সংখ্যা কোনটি? তাহলে বিয়োগ করে পেলাম 86। এবার 86-র কাছাকাছি দুটো আছে, একটা আছে আগে 83, পরে আছে 89, দুটোই সমান দূরত্বে আছে। এটাও 3 ঘর আগে আছে, এটা 3 ঘর পরে আছে, কিন্তু উত্তরের অপশানে যেহেতু এটা নেই, তাহলে এটাকেই আমরা উত্তর হিসেবে ধরবো। উত্তরের অপশানে যদি এটা থাকতো তাহলে এটাই ধরতাম, যেটা থাকবে সেটা ধরবো। 227 দাগ, 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? বের করো অন্তরটা। সেটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত কম? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে বিয়োগ করে দাও, কত কম পাওয়া গেল? আচ্ছা, এবার 28 দাগে বলছে 3টে ক্রমিক সংখ্যার গুণফল। 3টে ক্রমিক সংখ্যা কি কি? 1 2 3, 5 6 7, 12 13 14, 18 19 20, 50 51 52, 54 55 56, এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যাগুলোকে গুণ করলে যা পাওয়া যায় সেটা কি আছে? প্রশ্নে কি বলেছে? যে 3টে ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? তাহলে এই যে 120 পেলাম, এটা তো 1 দ্বারা বিভাজ্য হবেই, এটা 2 দ্বারাও বিভাজ্য হবে, দেখো এটা 3 দ্বারাও বিভাজ্য হবে। এবার ওটা তো আরো অনেক কিছু দ্বারা বিভাজ্য, আমি তো সেটা দেখবো না, আমি এবার আরো অন্য একটা উদাহরণে যাব। 2 3 আর 4, 3 দুগুণী 6, 4 ছক 24, এটা 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তাই তো? এবার আরেকটায় যাই, 3 4 5, 4 5 20, 3 20 60, তাহলে 1 দ্বারা 2 দ্বারা 3 দ্বারা 6 দ্বারাও মনে হচ্ছে বিভাজ্য হয়। দেখ তো 6 দ্বারা বিভাজ্য হয় কিনা। আচ্ছা, বেশ ভালো কথা। হ্যাঁ স্যার যখন বললে 1 2 আর 3, 3 দুগুণী 6, তাহলে 1 দ্বারা 2 দ্বারা 3 দ্বারা আর 6 দ্বারা। অপশন কোনটাতে আছে? এটা কোন অপশনে আছে? সি অপশনে কি কি আছে? 1 2 আর 3, 6টা নেই, তাহলে সি অপশনটা সঠিক হবে। এখানে যাব পরবর্তী সমস্যায়, যে 229-এ 997 আর 101, এটা কি? 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত? সমষ্টি করে দেব। সেটা এই যে যে সমষ্টি পেলাম, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে তার থেকে কত বেশি, এইটার থেকে এটা কত বেশি? 98 বেশি। তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমাদের খুব একটা অসুবিধা হলো না, শুধু এটাকে জেনে নিতে হলো। আমাদের এটাকে কি করতে হলো? এটাকে জেনে নিতে হলো। এরকমই এটা করতে হয়, তাই তো? যাবো এবার পরবর্তী সমস্যাগুলোতে। 230 এবং 31 দাগে দুই ধরনের সমস্যা আমরা পাচ্ছি। 230 দাগে পাচ্ছি যে একটা লুপ্ত পদ আছে, সেই লুপ্ত পদে কত বসলে 3 দ্বারা বিভাজ্য হবে, বা 4 দ্বারা, বা 5 দ্বারা, বা 6 দ্বারা। এই ধরনের সমস্যার সমাধান কিভাবে করতে হয় দেখে নেব আমরা। যে এটাকে বলেছে এইখানে কত হলে 3 দ্বারা বিভাজ্য হবে, সর্বাধিক কত হলে, সর্বনিম্ন কত হলে। এই একটা অঙ্ক থেকে আমরা অনেকগুলো অঙ্ক শিখবো আজকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, এটা কি অঙ্ক? আচ্ছা, এখানে কত আছে? 4 আর 2 6, আর এখানে আছে 3। 4 আর 2 6 আর 3, তাহলে আমরা বলেছিলাম যে সবকটাকে যোগ করার দরকার নেই, ছোট ছোট পার্টে 3-এর গুণিতক হলে আমরা কেটে দেবো, এই তো? তাহলে এখানে কত হতে পারে? এখানে 0 হলে, 0 হলে 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে 3 হলে 3 দিয়ে কাটা যাবে, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে 6 হলেও 3 দ্বারা কাটা যাবে, এই দুটো তো কেটে দিয়েছি। এখানে 9 হলেও 3 দ্বারা কাটা যাবে। তাহলে এই যে শূন্য স্থান যেটা পেয়েছি, ওই শূন্য স্থানে 0 বসালেও হবে, 3 বসালে হবে, 6 বসালে হবে, 9 বসালে হবে। তাহলে এবার এই প্রশ্নটা কি আছে? এই শূন্য স্থানে সব থেকে কম কত বসালে 3 দ্বারা বিভাজ্য হবে? 0। সব থেকে বেশি কত বসালে 3 দ্বারা বিভাজ্য হবে? 9। এবার বলা হলো এই শূন্য স্থানে কত বসালে 2 দ্বারা বিভাজ্য হবে? এককের অঙ্ক 2, তাহলে এখানে তুমি যাই বসাও না কেন তো 2 দ্বারা বিভাজ্য। ওখানে 0 1 2 3 4 5 6 7 8 9 যাই বসাও, 9-এর বেশি কি বসানো যাবে? কারণ একটা এক অঙ্ক তো 10টাই আছে, 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, এবার এটা বলা হলো এইখানে কত বসালে 5 দ্বারা বিভাজ্য হবে? তো এককের অঙ্ক তো 2, 5 দ্বারা তো এমনিই বিভাজ্য না, কোনোদিনই বিভাজ্য হবে না, তাই তো? এই শূন্য স্থানে কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখা যাক, 3 আর 4 7 আর 2 9, এই তিনটে মিলিয়ে 9 পেয়েছি, কেটে দিয়েছি। আর এখানে তাহলে কত দিতে হবে? এখানে 0 দিলেও 9 থাকবে,
আর একটা 9 দিলেও সেটারে কাটা যাবে। তাহলে ওই শূন্যস্থানে 0 আর 9 এই দুটো বসালেই 9 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এরকম ভাবে এগুলো আমাদের চেক করে দেখতে হয়, বিভাজ্যতার নিয়ম থেকে আমরা করব। 231 দাগের অঙ্কটা দেখো, এটা আমরা শুনেছি জেনেছি, তারপরে আবার একটু ভালো করে জেনে নাও। একটু আগেই জেনেছিলাম যে একটি মাত্র উৎপাদক থাকে কার। এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে একটি মাত্র উৎপাদক থাকে একের, কেন? এইটাই হচ্ছে প্রশ্ন। কি একটি মাত্র উৎপাদক থাকে না, একের দুটো উৎপাদকই থাকে। দেখে নাও, একের একটা উৎপাদক এক, এক তো সবার উৎপাদক, আবার এক নিজে তার উৎপাদক, এক আবার উৎপাদক, তাহলে দুটো উৎপাদকে আছে। কিন্তু কারণ হচ্ছে কি এই দুটো উৎপাদক সেম, দুটো উৎপাদক সেম টু সেম, ইংরেজিতে বললাম সেম টু সেম, তাই বলা হয় একটি বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কয়টা থাকে? দুটো থাকে, কিন্তু এ আর এ একই ব্যক্তি বলে সেজন্য বলা হচ্ছে একটি, তাই তো? বেশ, তাহলে আমরা 230 এবং 231 দাগ দেখলাম। দেখবো এবার পরবর্তী সমস্যাগুলো 231 থেকে যে সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান কিভাবে করতে হয়। 233 দাগ থেকে 250 দাগ পর্যন্ত আমরা এক নজরে দেখবো এবং তার সমাধান করব। কিন্তু তার আগে একটু বলে দিই, একটু আগে যেটা করলাম 230 এবং 231, এখানে এই দুটো অঙ্কতে লুপ্ত পদ ছিল। আর 232 দাগের অঙ্কটা হচ্ছে একের উৎপাদক একটি কেন হয়, ওই জায়গাটা একটু ঠিক করে রাখো। আর 233 থেকে শুরু করছি। দেখো, কোন সংখ্যার কোন গুণিতকটি অজানা থাকে, কোন একটি সংখ্যা তার গুণিতক, গুণিতক তো কি হয়, বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। তাহলে কোন গুণিতকটি অজানা? শেষ গুণিতকটি, শেষ গুণিতকটি বা বৃহত্তম গুণিতকটি। চলে যাব 234 দাগে, কোন সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে প্রতি ক্ষেত্রেই একই উত্তর আসে। কোন সংখ্যাকে? যা দিয়েই গুণ করো না কেন, এককে, এককে 5 দিয়ে গুণ করলেও যা হবে, এককে 7 দিয়ে গুণ করলেও তো তাই হবে। কেন? 5 দিয়ে গুণ করলে 5 হচ্ছে, 7 দিয়ে গুণ করলে 7 হচ্ছে, একই হচ্ছে না? হচ্ছে না। তাহলে 0 গুণ 5 সমান সমান 0, 0 গুণ 200 সমান সমান 0, 0 গুণ 159 সমান সমান 0। যা দিয়ে গুণ করো শূন্যই আসছে। তাহলে বুঝতে পারলাম আমরা কোনটা হবে, শূন্য হবে। দুটি সংখ্যার গুণফলকে উহার একটি দিয়ে ভাগ করলে কি হয়? দুটো সংখ্যার গুণফল ছোট আকারে পরীক্ষার হলে এইভাবে প্রমাণ করে নেবে। এই 3 দুগুণী 6, এটা দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়, এটা দিয়ে ভাগ করলে এটাকে পাওয়া যায়, একটি দিয়ে ভাগ করলে অপরটি পাওয়া যায়। কি বলতে হবে? একটি দিয়ে ভাগ। 36 দাগ, 236-এ কি আছে? দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? ওই মৌলিক সংখ্যা দুটোর গুণফল। কি বললাম? দুটো মৌলিক সংখ্যার গসাগু কত? 1। আমি যদি বলি ভুল বলেছো, দেখে নাও, একটা মৌলিক সংখ্যা 7, তাই তো? আর একটা মৌলিক সংখ্যা কত? 11। এদের গসাগু কত? 1। 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। আচ্ছা, আমি যদি বলি 11 আর 97, তাহলে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। এটা ভুল কেন হবে? কখন হবে ভুল? দুটো মৌলিক সংখ্যা, একটু আগেই আমি এখানে লিখে দিয়েছিলাম, দুটো মৌলিক সংখ্যা আজীবনকালের জন্য কি হয়? পরস্পর মৌলিক। আর পরস্পর মৌলিক যদি হয় তাহলে তাদের মাঝখানে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। 1 ছাড়া যদি সাধারণ উৎপাদক আর কোনো কিছু না থাকে তাহলে বৃহত্তম সাধারণ উৎপাদক ওই একই হয়, গসাগু তাহলে এক হয়। এটা বলতে পারো না? পারোনি বলতে এটা তোমরা? আচ্ছা, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? ওই সেম। আচ্ছা, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু, সংখ্যা দুটির ড্যাশ গুণফল। দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু সমান সমান লসাগু। দুটি সংখ্যার গুণফল ভাগ লসাগু সমান সমান গসাগু।
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কি মৌলিক সংখ্যা? দেখা যাক তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তিনটে নয়। এই অঙ্কগুলোকে যোগ করলে কত পাওয়া যায় দেখি? 27 পাওয়া যায়। এটা কি মৌলিক না যৌগিক? যৌগিক সংখ্যা, তাহলে ওটা মৌলিক হবে না। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি কি মৌলিক সংখ্যা? দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এইটা, এর অঙ্কগুলোকে যোগ করলে 18, না এটা মৌলিক সংখ্যা নয়। এরপরে চলে যাব 200 কত দাগ? 45 দাগ। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কি মৌলিক সংখ্যা? দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই, এদের সমষ্টি হচ্ছে 1, এটা কি মৌলিক? না, এটা 83। দেখো তো 83 দেখো তো, 1 যোগ 0 করলে 1 হয়। এই যে যোগফল পেলাম, এটা কি মৌলিক না যৌগিক? কোনোটাই নয়। আচ্ছা 246, এক দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি আছে? এক দ্বারা বিভাজ্য হচ্ছে 1, এক দ্বারা বিভাজ্য 2, এক দ্বারা বিভাজ্য 3, এক দ্বারা বিভাজ্য 4, এরকম অসংখ্য আছে। এবার আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে শূন্য দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? অসংখ্য। হ্যাঁ, কিভাবে? শূন্য দিয়ে কাকে ভাগ করা যায়? 1কে শূন্য দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে শূন্য দ্বারা বিভাজ্য সংখ্যা নেই। কয়টা আছে? নেই। অসংখ্য বললে হবে? চিন্তা করে বলতে হবে তো। পরের অঙ্ক, এক দ্বারা বিভাজ্য যৌগিক সংখ্যা কয়টি আছে? অসংখ্য। এক দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কত আছে? অসংখ্য। দুই অঙ্কের কোন মৌলিক সংখ্যার অঙ্কগুলির অন্তর শূন্য? দুই অঙ্কের মৌলিক সংখ্যা এবং তার যে অঙ্কগুলো তাদের অন্তর্ফল শূন্য। তার মানে অন্তর্ফল শূন্য হতে গেলে কি করতে হয়? এই দুটো সমান সমান হতে হয়, তাই না? এরকম সমান সমান হতে হয়। তো দুই অঙ্কের একটাই সংখ্যা আছে, যা আগের ক্লাসে আমি বলেছিলাম যে দুই অঙ্কের সংখ্যা একটি আছে, একই অঙ্ক দ্বারা গঠিত এবং মৌলিক, সেটা হচ্ছে 11। তাহলে এদের অঙ্কগুলোকে বিয়োগ করলেও কিন্তু সেই শূন্য পাওয়া যাবে, এরকম এই একটাই আছে। 250 দাগে কি আছে? দুই অঙ্কের কোন মৌলিক সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 10? তাহলে দুই অঙ্কের মৌলিক সংখ্যা এবং অঙ্কগুলো যোগ করলে 10 হবে, এটা আমাদের খুঁজতে হবে। কোথায়? আমার মনে পড়ছে এইটা 7 যোগ 3 সমান সমান 10, আবার 3-এর পরে 7 বসালেও সেই 10ই হয়। আর কি আছে? 19। 19 কত হচ্ছে? 1 আর 9 10, আবার 91ও তাই হচ্ছে 10, কিন্তু 91 তো 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 250 দাগে কি পেলাম? যে দুই অঙ্কের সংখ্যা, আবার মৌলিক সংখ্যা, আবার অঙ্কগুলো যোগফল 10, এরকম সংখ্যা তাহলে কটা পেয়ে গেছি আমরা? 73, 37 আর 19। তাহলে আমরা আমাদের বইয়ের প্রথম 250টি অঙ্ক শিখে নিয়েছি। কারোর কোনো অসুবিধা নেই তো 250টা অঙ্কের মধ্যে? পারবে তো? পরবর্তী ক্লাসে আমরা 251 দাগ থেকে শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচুর প্র্যাকটিস করবে, কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তোমাকে কি করতে হবে? চান্স পেতে হবে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে কি হলো?